So আমাদের ফার্স্ট কোশ্চেন 78 years old white woman presents with lips upper lobe cavitating constellation and sputum samples confirm the presence of Mycobacterium tuberculosis which is fully sensitive. No previous step TB. The most appropriate antibiotic regimen for this patient. তাহলে আমাদের দেশের পার্সপেক্টিভে টিবি খুবই ইম্পর্টেন্ট। টিবি থেকে কোশ্চেন আসতেই পারে। তাহলে পালমোনারি টিবির ক্ষেত্রে আমাদের রেজিমেন্ট হচ্ছে 6 মান্থে, 2 মান্থ হচ্ছে ইন্টেন্সিভ ফেজ আর 4 মান্থ হচ্ছে কন্টিনিউশন ফেজ। ফার্স্ট 2 মান্থ আমরা দিব কি আইসোনাইজিড, রিফাম্পিসিন, পাইজিনামিড এন্ড ইথাম্বুটল। দেন 4 মান্থস দিব হচ্ছে রিফাম্পিসিন এন্ড আইসোনিয়াজিড। তাহলে ইউজুয়ালি আমরা বিষাক্ত পেশেন্টগুলোর ক্ষেত্রে 6 মান্থ অ্যান্টিটিবি দিই। আচ্ছা, লং টার্ম অ্যান্টিটিবি কোন কোন ক্ষেত্রে আমরা দেওয়া লাগতে পারে? একটা হচ্ছে সিএনএস টিবি, একটা হচ্ছে স্পাইনাল, স্পাইনাল বা পটস ডিজিজ যেটাই বলে। সিএনএস এর মধ্যে হচ্ছে টিবি মেনিনজাইটিস, আর একটা মনে রাখতে পারেন লিম্ফেডিনোপ্যাথি। টিউবারকুলার লিম্ফেডিনোপ্যাথির ক্ষেত্রে ইউজুয়ালি লং টার্ম ট্রিটমেন্ট লাগে, 6 মান্থ ইউজুয়ালি রিকভারি হয় না। এগুলোর ক্ষেত্রে আমরা ইউজুয়ালি 12 মান্থ দিই, অনেক সময় 18 মান্থ পর্যন্ত লাগতে পারে, মানে এরপর বাড়ানো লাগতে পারে। তাহলে পরীক্ষা কোশ্চেন আসতে পারে যে কোন কোন ক্ষেত্রে আমরা লং টার্ম ট্রিটমেন্ট দিব, তাহলে এগুলো একটু মনে রাখতে হবে। আরেকটা আসতে পারে স্টেরয়েড ইন টিউবারকুলোসিস। অ্যাবসলিউট ইন্ডিকেশন অফ স্টেরয়েড ইন টিউবারকুলোসিস কি কি আছে? অ্যাডিসন সিক্সলেম, যদি একটা বলে তাহলে সেটা বলতে হবে। অ্যাড্রিনাল ইনভলভমেন্ট যদি থাকে, মানে অ্যাড্রিনাল টিবি, এটা হচ্ছে 1 নম্বর। আর কোথায় কোথায় আমরা দিতে পারি? টিবি মেনিনজাইটিস দিতে পারি, গাইডলাইনে আছে টিবি মেনিনজাইটিসের স্টেরয়েড দেওয়া লাগবে। থার্ড হচ্ছে পটস ডিজিজ, পটস ডিজিজও আমরা স্টেরয়েড দিই, মানে স্পাইনাল টিবি যেটা। তারপর হচ্ছে টিবি পেরিকার্ডাইটিস, সেক্ষেত্রে আমরা দিব টু প্রিভেন্ট কনস্ট্রিকটিভ পেরিকার্ডিস না হয় ফার্দার, পেরিকার্ড ইনভলভমেন্ট হলে। এছাড়া যদি ম্যাসিভ প্লুরাল এফিউশন থাকে বা হচ্ছে যে আইলোসিকাল টিবি হয়, তারপর জেইন টিবি হয়, এগুলোর ক্ষেত্রে আমরা দিতে পারি। তো সেগুলো অ্যাবসলিউট ইন্ডিকেশন ডিপেন্ড করবে ক্লিনিক্যাল সিনারির উপরে। এই 4টা ক্ষেত্রে মেইনলি আমরা স্টেরয়েড দিয়ে থাকি। আর যদি একটা বলে তাহলে সেটা হবে অ্যাড্রিনাল টিবি। Which of the following clinical features is most strongly associated with sarcoidosis? এটা সিনারি আমরা পড়তেছি না, সার্কোইডোসিস একটা মোস্ট স্ট্রংলি অ্যাসোসিয়েটেড কোনটা? সার্কোইডোসিসে অবস্ট্রাকটিভ প্যাটার্ন থাকে নাকি রেস্ট্রিকটিভ প্যাটার্ন থাকে? রেস্ট্রিকটিভ প্যাটার্ন। তাহলে এটা তো বাদ। এমটি টেস্ট কেমন থাকবে, পজিটিভ হয় নাকি নেগেটিভ হয়? এমটি নেগেটিভ, তাহলে এটাও বাদ। ব্রঙ্কোঅ্যালভিওলার লেবেসকুলার আমরা কি ধরনের সেল পাই? নিউট্রোফিল, ইউসিনোফিল আর লিম্ফোসাইট? লিম্ফোসাইট, এক্সেলেন্ট। তাহলে 3টা তো আমাদের বাদ চলে গেল। এখন এ আর সি এর মধ্যে কোনটা হতে পারে? আচ্ছা, এটা যদি রেস্ট্রিকটিভ লাং ডিজিজ হয় সার্কোইডোসিস, তাহলে গ্যাস ট্রান্সফার কেমন হবে? আমরা আগে ক্লাসে ডিসকাস করছিলাম রেস্ট্রিকটিভ লাং ডিজিজের ক্ষেত্রে ইউজুয়ালি ডিএলসি এবং কেসিও কেমন থাকে, এগুলা লো থাকে। তাহলে এটা রাইট আনসার, ডিক্রিয়েসড গ্যাস ট্রান্সফার ফ্যাক্টর উইথ ডিক্রিয়েসড গ্যাস ট্রান্সফার কোএফিসিয়েন্ট।
তাহলে এই নম্বরটা কি হবে? স্লোলি ওরিজিনিং পিকচার অফ ব্রেথলেসনেস উইথ নো পিরিয়ডস অফ ইমপ্রুভমেন্ট। সাইকোডিসিস ইউজুয়ালি স্পন্টানিয়াস রিকভারি হয়। এটা হচ্ছে এমএসসি পরীক্ষায় কোশ্চেন আসে। সাইকোডিসিসে কমন কোর্স অফ হিস্ট্রি হিস্ট্রি কেমন থাকে কি? ইউজুয়ালি স্পন্টানিয়াস রিকভারি হয়, অনেক সময় ইন্টারমিটেন্ট রিল্যাপসিং লিমিটিং থাকতে পারে, তবে ইউজুয়ালি স্লোলি ওয়ার্সেনিং ইউজুয়ালি থাকে না আর কি। অনেক সময় পেশেন্টগুলো অ্যাসিম্পটোমেটিক থাকে। তাহলে সাইকোডিসিস ইউজুয়ালি অ্যাসিম্পটোমেটিক থাকবে, সিম্পটোমেটিক হলেও বেশিরভাগ ক্ষেত্রে স্পন্টানিয়াস রিকভারি হয়ে যায়, ট্রিটমেন্ট লাগে না। ট্রিটমেন্ট ইন্ডিকেশন আছে না আলাদা, সাইকোডিসিসে কোথায় কোথায় ট্রিটমেন্ট দেবো, তার মানে বেশিরভাগ ক্ষেত্রে ট্রিটমেন্ট লাগবে না, ট্রিটমেন্ট আলাদা ইন্ডিকেশন আছে। ব্রঙ্কিয়াল লেবাস করলে আমরা দেখবো লিম্ফোসাইট প্রিডোমিনেন্ট থাকে ইউজুয়ালি, গ্যাস ট্রান্সফার ডিক্রিজ থাকে, প্যাটার্ন থাকে রেস্ট্রিক্টিভ প্যাটার্ন। আর মন্টেক্স টেস্ট ইউজুয়ালি নেগেটিভ থাকে সাইকোডিসিস, এটা একটা টার্ম আছে, কেউ কি বলতে পারবেন কি বলা হয় এটাকে? এটাকে বলা হয় এনার্জি। সাইকোডিসিস কি হয়, যে গ্রানুলোমা ফর্মেশন হয়, এখানে এক্সেসিভ টি সেল সিকুয়েস্ট্রেশন হয়, ফলে কি হয়, পেরিফেরিতে টি সেলগুলো কমে যায়। এখন আমাকে বলেন যে এমটি টেস্ট বা টিউবারকুলিন টেস্ট এটি কি ধরনের হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন? টিউবারকুলিন টেস্ট এটা হচ্ছে ইমিউনোলজি কোশ্চেন। আমাদের টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন আছে। এর মধ্যে টিউবারকুলিন টেস্ট কোন টাইপ? টাইপ 4। এটি কি সেল মেডিয়েটেড নাকি ইমিউনো মেডিয়েটেড? সেল মেডিয়েটেড ডিলেড। কোন সেল দ্বারা হয়? টি লিম্ফোসাইট। তাহলে এই পেশেন্টগুলো আমরা কি বললাম, যে যেখানে গ্রানুলার ফর্মেশন আছে লাংসে, এখানে টি সেলগুলো সিকুয়েস্ট্রেশন হয়ে যায়, ফলে পেরিফেরিতে একটা টি সেল ডেফিসিয়েন্সি বা হাইপো ফাংশন থাকে। এর ফলে কি হয়, আমরা যদি টিবি টেস্ট করি, টিউবারকুলিন স্কিন টেস্ট বা মন্টেক্স টেস্ট করি, তাহলে এখানে অ্যাডিকুয়েট রিঅ্যাকশন করার জন্য টি লিম্ফোসাইট থাকে না অ্যাভেলেবল, যে কারণে এখানে এমটি টেস্ট রেজাল্ট নেগেটিভ থাকে। এটা একটা নাম আছে, সেটা হচ্ছে এনার্জি। তাহলে এনার্জি আমরা পাই হচ্ছে সাইকোডিসিসে। আর প্যাথালজি কোথায় পাই? প্যাথালজি টেস্ট পজিটিভ। দুইটা আলাদা জিনিস, কাছাকাছি নাম আছে আর কি, মনে রাখতে পারেন এভাবে। ডিজিজে তাহলে এইভাবে যদি কিছু কিছু টার্ম মনে রাখেন, তাহলে মেডিসিন পড়তে ভালো লাগবে আর কি। তাহলে সাইকোডিসিসে এমটি আমরা নেগেটিভ পাবো, হ্যাঁ। তাহলে ফলস নেগেটিভ এমটি বা এমটি নেগেটিভের কজগুলো মানুষের পরীক্ষায় আসে, তার মধ্যে একটা হচ্ছে সাইকোডিসিস, যেখানে এমটি আমরা নেগেটিভ পাই। 58-year-old man is referred by his GP with probable obstructive sleep apnea. Which of the following features is most strongly associated with obstructive sleep apnea? ওএসএফ ফিচার কোনটা? obstructive sleep apnea খুবই ইম্পর্টেন্ট ফর বোথ এফসিপিএস এমআরসিপি সবগুলোর জন্য। তাহলে ডে টাইম somnolence। তাহলে বিএমআই কেমন থাকবে ওএস এর ক্ষেত্রে? ইউজুয়ালি হাই থাকবে। এরপর স্লিপিনেস স্কোর, স্কোরটা ইউজুয়ালি বেশি থাকে। এখন পরীক্ষাকে এটা ভ্যালু জানার দরকার নেই, জাস্ট মনে রাখবেন স্কোর বেশি থাকবে। ব্লাড প্রেশার ইউজুয়ালি বেশি থাকে, কারণ এখানে যখন পেশেন্টের অ্যাপনি হয়, তখন হচ্ছে যে সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হয়, ব্লাড প্রেশার আস্তে আস্তে বাড়ে। ব্লাড প্রেশার বাড়লে কি হবে, এদের কার্ডিওভাস্কুলার এবং সেরেব্রোভাস্কুলার রিস্ক ফ্যাক্টরগুলো বাড়বে, স্ট্রোক এমআই এগুলো রিস্ক বাড়বে, অক্সিজেন সেশন ফল করতে পারে রাতে। তাহলে ডে টাইম স্লিপিনেস একটা কজ হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। Which of the following investigation is the most useful to assess the severity of his airway obstruction? পেশেন্টে কি আছে, ইন্সপিরেটরি স্টাটার আছে, স্টেটিস্টিক্স রিভিলস কম্প্রেশন অফ দ্য ট্রিয়াকিয়া বাই রেট্রো এক্সটার্নাল গোইটার। তাহলে ট্রিয়াকিয়াল কম্প্রেশন দেখার জন্য আমরা কি করব? ফ্লো ভলিউম লুপ করব। তাহলে এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যদি লার্জ এয়ারওয়ে অবস্ট্রাকশন হয় লাইক ট্রিয়াকিয়া, সেক্ষেত্রে আমরা করি হচ্ছে ফ্লো ভলিউম লুপ। আর স্মল এয়ারওয়ে অবস্ট্রাকশন হলে সেক্ষেত্রে আমরা কি করি? অ্যাজমা সিওপিডিতে আমরা কি করি? স্পাইরোমেট্রি বা এপিভি 120। তাহলে দুইভাবে কোশ্চেন আসতে পারে। তাহলে স্পাইরোমেট্রি আমরা করি হচ্ছে স্মল এয়ারওয়ে অবস্ট্রাকশন লাইক অ্যাজমা সিওপিডি এগুলোর ক্ষেত্রে। আর যেমন ট্র্যাকে অবস্ট্রাকশন হয়, হয়তো পারে গয়টার দিয়া বা লিম্ফ নোড দিয়ে বা কোনো লাং মাস দিয়ে, সেক্ষেত্রে আমরা ফ্লো ভলিউম লুপ করবো। এগুলো ডিটেলস ইন্টারপ্রিটেশন এমআরসি পরীক্ষা আছে, ফ্লো ভলিউম লুপের ছবি দিয়ে দিতে পারে। আমরা যদি নেক্সট টাইম পাই ইনশাআল্লাহ ওগুলো আমরা ডিসকাস করবো, যে কিভাবে ফ্লো ভলিউম লুপ দেখে আইডেন্টিফাই করতে হবে কিভাবে অবস্ট্রাকশন হইতেছে।
Which of the following treatments given intravenously would be most appropriate for this patient now? An 18-year-old woman presents with an acute exacerbation of asthma associated with chest infection. She is unable to complete sentence, has peak flow at 35%. She is treated with high flow oxygen nebulized bronchodilator and has been taking oral corticosteroid for 2 days before admission, but her condition is not improved. Excellent. তাহলে আমরা দিব হচ্ছে আইভি ম্যাগনেসিয়াম। তাহলে অ্যাকিউট এক্সারবেশন অফ সিওপিডি এবং অ্যাকিউট এক্সারবেশন অফ অ্যাজমা দুইটা ম্যানেজমেন্টই পড়া লাগবে। আমরা ফার্স্টে কি দিব? মনে হয় একটা অ্যাজমা পেশেন্ট আছে অ্যাকিউট এক্সারবেশন নিয়ে, আর একটা সিওপিডি পেশেন্ট আসছে। তাহলে ফার্স্ট আমরা দেবো মেডিকেল ট্রিটমেন্ট। মেডিকেল ট্রিটমেন্ট দুইটা ক্ষেত্রে মোটামুটি সিমিলার। অক্সিজেন দিব, তারপর দেবো হচ্ছে ব্রঙ্কো ডায়ালেটর দিব, স্টেরয়েড দিব। তাহলে পরীক্ষা যখন সিনারিও দেখবেন এই তিনটা দেওয়া আছে দুইটা ক্ষেত্রে। আপনাকে জানতে হবে নেক্সট স্টেপে কি হবে। তাহলে অ্যাজমার ক্ষেত্রে আমাদের নেক্সট স্টেপ কি? ম্যাগনেসিয়াম সালফেট আইভি। সিওপিডি ক্ষেত্রে নেক্সট স্টেপ কি হবে? অক্সিজেন দিয়েছেন, ব্রঙ্কোডাইলেটর দেওয়া হয়ে গেছে, স্টেরয়েড দেওয়া হয়ে গেছে। নন ইনভেসিভ ভেন্টিলেশন। তাহলে সেকেন্ড স্টেপে গিয়ে আমাদের ম্যানেজমেন্ট দুইটা আলাদা হবে। একটা ক্ষেত্রে ম্যাক্স সালফ আসবে, আর একটা ক্ষেত্রে নন ইনভেসিভ ভেন্টিলেশন আসবে। এরপর যদি রেসপন্স না করে, পেশেন্ট যদি কার্ডিয়াক অ্যারেস্টে চলে যায়, কোমা সরি রেস্পিরেটরি অ্যারেস্ট, কোমা বা অন্য কিছু চলে যায়, এরপর হচ্ছে আমাদের ইনটুবেশন এন্ড ভেন্টিলেশন। তাহলে এই প্যাটার্নটা একটু মনে রাখতে হবে। তাহলে কি কি পাইছে এটা আমরা দেখবো। যদি অ্যাজমার ক্ষেত্রে দেখি পেশেন্ট অক্সিজেন পাইছে কিন্তু ব্রঙ্কোডাইলেটর স্টেরয়েড পাই নাই, তাহলে আমরা ব্রঙ্কোডাইলেটর স্টেরয়েড দেবো। যদি সেটাও পেয়ে যায়, ম্যাক্স সালফ দিব। সিওপিডি পেশেন্ট যদি স্যাচুরেশন কম থাকে, আমরা প্রথমে অক্সিজেন দেবো। অক্সিজেন দেওয়ার পর যদি রেসপন্স না করে, ব্রঙ্কোডাইলেটর স্টেরয়েড দিব। এরপর কাজ না করলে নন ইনভেসিভ ভেন্টিলেশন, ইউজুয়ালি আমরা বাইপাপ দিই। এরপর যদি কাজ না হয়, ইন্টুবেশন এন্ড ভেন্টিলেশন। তাহলে ইম্পর্টেন্ট হচ্ছে সিওপিডি ক্ষেত্রে আমরা ম্যাক্স সালফ দিই না, অ্যাজমার ক্ষেত্রে আমরা নন ইনভেসিভ ভেন্টিলেশন দিই না, এটা মনে রাখতে হবে। তাহলে পরীক্ষায় এই প্যাটার্নের কোশ্চেন পাবেন, যে কোনো একটা স্টেপ এসে আপনাকে আস্ক করতে পারে এরপরে আপনি কি দিবেন। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে সে অক্সিজেন, ব্রঙ্কোডাইলেটর এবং স্টেরয়েড তিনটাই পেয়ে গেছে, আমরা দিব ম্যাক্স সালফ। তাহলে এইভাবে প্যাটার্ন মনে রাখতে হবে যে আমরা কোন স্টেজে কোশ্চেন করতে পারে। তাহলে আইভি ম্যাক্স সালফ বা নন ইনভেসিভ ভেন্টিলেশন দেওয়ার পূর্ব শর্ত হচ্ছে পেশেন্টের মেডিকেল ম্যানেজমেন্ট অপটিমাল হতে হবে। মানে অক্সিজেন, ব্রঙ্কোডাইলেটর, স্টেরয়েড তিনটাই দেওয়া হতে হবে, এরপরে এগুলো আসবে। ম্যাক্স সালফ দেওয়ার আগে আমরা কি কি দেখি? আচ্ছা, আমরা হচ্ছে যে স্টেরয়েড ওরালও দিতে পারি, আইভিও দিতে পারি। পেশেন্ট অলরেডি 2 দিন হচ্ছে ওরাল স্টেরয়েড পেয়ে গেছে। এরপর যদি রেসপন্স না করে, আমরা ম্যাক্স সালফ দেবো। যদি ওরাল স্টেরয়েড না পাইতো, তাহলে আমরা হাইড্রোকর্টিসন দিতাম নেক্সট স্টেপে। তাহলে অ্যাকিউটের ক্ষেত্রে ওরাল, আইভি দুইটাই দেওয়া যায়। যদি পেশেন্ট ওরালি খাইতে না পায়, সেক্ষেত্রে আমরা ইউজুয়ালি আইভি দিই। তবে স্টেরয়েড পাইলে তার সেক্ষেত্রে আর দরকার নেই। তাহলে আমরা ইউরিন আউটপুট দেখি, রেসপিরেটরি রেট দেখি, আর এটা আছে রিফ্লেক্স নিজার দেখি। তাহলে এটাও মনে রাখতে হবে, এটা অনেক সময় জিজ্ঞাসা করেন। ইউরিন আউটপুট, রেসপিরেটরি রেট, আর একটা হচ্ছে নিজার। ম্যাক্সাল আমরা আর কোথায় ইউজ করি? খুব কমনলি পরীক্ষায় আসে। এক্লেমশিয়াতে। এক্লেমশিয়াম তো আমাদের জন্য লাগে না, কার্ডিওলজিতে কোথায় আসে? বিটি। এক্সেলেন্ট। কোনো পয়জনিং ইউজ করি আমরা? পয়জনিং না, কোনো এরিথমিয়াতে ইউজ করেন, টর্সাডিস ডিপয়েন্টিস। ইয়েস। আচ্ছা, টিসিএতে আমরা বাইকমিট ইউজ করি মনে হয়, এটা আমারই বলেছে। লং কিউটি বা টর্সাডিস ডিপয়েন্টিস, সরি লং কিউটি লাগবে না, টর্সাডিস ডিপয়েন্টিস হলে সেখানে আমরা ম্যাক্সাল ইউজ করি। আর টিসিএ পয়জন হলে আমরা দিই হচ্ছে আইভি বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট আর কি। হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট ফর দিস পেশেন্ট থ্রু আউট হার প্রেগনেন্সি? আমরা পয়জনিং একটা ক্লাস ইনশাল্লাহ নিব এর মধ্যে যদি টাইম পাই। 18-year-old woman presents with acute pulmonary embolism in the 9th week of pregnancy. তাহলে আমরা কি দেবো? সাবকিউটেনাস লো মোলিকুলার হেপারিন। তাহলে মেইনলি হচ্ছে পেশেন্ট আমরা হেপারিন দেবো, যেহেতু ওয়ারফেরিন টেরাটোজেনিক, অ্যাসপিরিন দিয়ে লাভ হয় না। এখন ওয়ারফেরিনের মধ্যে, হেপারিনের মধ্যে দুইটা আছে, আমরা আইভি দিতে পারি, সাবকিউটেনাস দিতে পারি। আইভি যেহেতু কন্টিনিউ করা সম্ভব না, এই জন্য আমরা সাবকিউটেনাসটাই দিব। সাবকিউটেনাস লো মোলিকুলার হেপারিনের অ্যাডভান্টেজ কি কি আছে আনফ্র্যাকচারেড হেপারিন? থেকে?
তাহলে আনস্যাচুরেটেড হেপারিন এবং লো মোলেকুলার হেপারিন এটার ডিফারেন্স অনেক সময় পরীক্ষা আসে, মানে কোনটা কি সুবিধা। ব্লিডিং সেন্স কম, মনিটরিং নট রিকোয়ার্ড, দুইটাই ইম্পর্টেন্ট। আয়নার লাগে না, এটাই ইম্পর্টেন্ট। আয়নার সময় ইউজুয়ালি ওয়াজপেনির ক্ষেত্রে দেখি। লো মোলেকুলার হেপারিনের ক্ষেত্রে ডোজিং শিডিউল কম, এটা হচ্ছে হাফ লাইফ বেশি, এটা একটা অ্যাডভান্টেজ। অ্যাডভান্স ইফেক্ট কম। আনফেকশন পেডির ক্ষেত্রে কি সুবিধা আছে? একটা সুবিধা, রিভার্সিবল করা সহজ, রিভার্স করা সহজ। এই দুইটা ক্ষেত্রে আমরা বলছিলাম এর আগে দুইটা অ্যাডভান্স ইফেক্ট পড়ে দেখার জন্য, মনে আছে কি কি? ব্লিডিং তো দুইটা ক্ষেত্রে কমন, ওইটা তো আলাদা না। একটা হচ্ছে হিট, হেপারিন ইনডিউস থ্রম্বোসাইটোপেনিয়া, আর কোন ইলেকট্রিক মেলাস করতে পারে না। সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, কোন ইলেকট্রিক কিছু। মানে হেপারিন হচ্ছে হাইপারক্যালেমিয়া করে, আরেকটা কি করে? অস্টিওপোরোসিস করে। ফাইনালি ব্লিডিং করতে পারে। তাহলে সব থেকে কমন হচ্ছে ব্লিডিং, কিন্তু পরীক্ষার জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে হিট, দেন হাইপারক্যালেমিয়া, দেন অস্টিওপোরোসিস। তাহলে ব্লিডিং হয় এটা সবাই জানি আমরা, এটা মোস্ট কমন, এটাও ঠিক আছে। তাহলে পরীক্ষা আপনাকে দেবে হেপার ইনডিউসড থ্রম্বোসাইটোপেনিয়া, হাইপারক্যালেমিয়া, অস্টিওপোরোসিস, এই তিনটা দিয়ে। এর মধ্যে ফার্স্ট দুইটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে দিতে পারে যে এই পেশেন্টটা প্রেগন্যান্সি পেশেন্ট, পালমোনারি এম্বোলিজম ছিল, হেপারিন দিয়েছেন, এরপরে পেশেন্টের ফলো আপের জন্য কি ইনজেকশন করবেন। তাহলে আমরা পেশেন্টের ইলেকট্রোলাইটসটা দেখবো যে তার পটাশিয়াম বাড়তেছে কিনা। আবার যখন হাইপারক্যালেমিয়া কজ করবেন তখন আবার আসবে যে হুইচ অফ দ্য ফলোইং ড্রাগ ক্যান কজ হাইপারক্যালেমিয়া, অথবা হোয়াট আর দ্য ড্রাগস কজিং হাইপারক্যালেমিয়া, অথবা কোশ্চেন আসতে এখন একটা পেশেন্ট হাইপারটেনসিভ, ডায়াবেটিক, পালমোনারি এম্বোলিজম আছে, বিভিন্ন ড্রাগ ট্যাগ পাচ্ছে, তার পটাশিয়াম বেশি আছে, কোন ড্রাগটা রেসপন্সিবল, বিভিন্ন কোশ্চেন আসতে পারে। তাহলে হেপারিনের ক্ষেত্রে দুইটা মাস্ট মনে রাখতে হবে, হেপারিন ইনডিউসড থ্রম্বোসাইটোপেনিয়া এন্ড হাইপারক্যালেমিয়া, এন্ড থার্ড মনে রাখতে হবে অস্টিওপোরোসিস। আর পরীক্ষা যদি বলে যে মোস্ট কমন অ্যাডভার্স ইফেক্ট কোনটা, তাহলে হচ্ছে ব্লিডিং। তাহলে এই সবগুলো অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে লো মোলিকেট হেপারিনের ক্ষেত্রে কম, আনফ্র্যাকশন হেপারিনের ক্ষেত্রে বেশি অ্যাডভার্স ইফেক্ট। আনফ্র্যাকশন হেপারিনের শুধু একটাই সুবিধা, এটা র্যাপিডলি রিভার্স করা যায়। এই জন্য অ্যাকিউট কোনো কন্ডিশন যদি সাডেনলি আমাদের দেওয়ার দরকার, সেক্ষেত্রে আমরা আনফ্র্যাকশন হেপারিন দিই, যাতে আমরা র্যাপিড রিভার্স করতে পারি। তাহলে এই ইনফরমেশনগুলো মনে রাখা লাগবে। আর মেকানিজম অফ অ্যাকশন তো লাগবেই। হুইচ অফ দ্য ফলোইং ট্রিটমেন্টস উড হ্যাভ বিন দ্য বিগেস্ট ক্লিনিক্যাল, আগে সিলেবাস পড়ে গেছে, তাই তো। A man came to the emergency department with breathlessness and anterior chest pain. Chest X-ray showed a large pneumothorax on the right side with midline shift away from the pneumothorax. His pulse was 95 beats per minute, blood pressure 95 by 70 millimeter mercury. What should be done next? তাহলে পেশেন্ট হচ্ছে একটা টেনশন নিউমোথোরাক্স নিয়ে আসছে, লার্জ নিউমোথোরাক্স আছে, চেস্ট পেইন আছে, ব্রেথলেসনেস আছে। নেক্সট স্টেপ কি করবো? এক্সেলেন্ট। তাহলে নিডল ডিকম্প্রেশন অফ দ্য রাইট প্লুরাল স্পেস। তাহলে আমরা এর আগেও বেশ করে ডিসকাস করছি যে পেশেন্টের নেক্সট স্টেপ, লং টার্ম ম্যানেজমেন্ট, এই ধরনের টার্মগুলো মনে রাখা লাগবে। তাহলে যে পেশেন্টের টেনশন আছে এর চেস্ট ডেন লাগতে পারে, তবে আমরা নেক্সট ডে যেহেতু পেশেন্টের মানে ব্রেথলেসনেস হচ্ছে, বিপি কমে যাচ্ছে, সো এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমাদের ফার্স্ট ম্যানেজমেন্ট হবে আছে নিডল ডিকম্প্রেশন করা। এরপর যদি লাগে আমরা তখন চেস্ট ডেন দিব। তাহলে ইনিশিয়াল ম্যানেজমেন্ট বা নেক্সট স্টেপ যদি বলে সেক্ষেত্রে হচ্ছে নিডলেস পেশেন্ট আগে আসবে। Which of the following treatments would have the biggest clinical impact? তাহলে এই টার্মগুলো মনে রাখবেন কিন্তু, যে মানে কোশ্চেন আসলে কি বলছে, কোশ্চেনটা বোঝা ইম্পর্টেন্ট। 62-year-old man who is a current smoker has been followed up for breathlessness with productive cough. FEV1 by FBC was 80%, but ratio is now only 50%. তাহলে স্মোকার পেশেন্ট, ব্রেথলেসনেস আছে, প্রোডাক্টিভ কাপ আছে,
এপিভি1 বা এফবিসি রেশিও আগে ছিল 80%, এখন হচ্ছে 50%। মানে অবস্ট্রাকটিভ প্যাটার্ন। তাহলে স্মোকার পেশেন্ট অবস্ট্রাকটিভ লাং ডিজিজ সাথে প্রোডাক্টিভ কাম। ডায়াগনোসিস কি হবে? সিওপিডি। তাহলে সিওপিডির ক্ষেত্রে বিগেস্ট ক্লিনিক্যাল ইম্প্যাক্ট রাখবে কোন ম্যানেজমেন্ট করলে? এখানে যা করা আছে সবকটাই সিওপিডি না। এক্সিলেন্ট। তাহলে স্মোকিং সিসেশন। তাহলে এখানে যদি দেখেন ইনহেলড অ্যান্টিকোলিনার্জিক, স্টেরয়েড, সালবুটামল, শর্ট কোর্স প্রেডনিজোলন সবগুলো আমার সিওপিডি খাতে লাগতে পারে। তো সবচেয়ে বেশি ইম্প্যাক্ট পড়বে হচ্ছে যদি পেশেন্টটা স্মোকিং বন্ধ করে। তাহলে কোশ্চেনের টার্মগুলো খেয়াল রাখতে হবে যে কি চাইতেছে আমাদের কাছে। হোয়াট ইজ দ্য নেক্সট অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট? 72-year-old farmer presented with a history of massive hemoptysis. He has a 50 years smoking history and takes inhaled long-acting beta-2 agonist and steroid. CST X-ray showed smooth left upper lobe mass. Investigation showed positive aspergillus fumigatus persisterens. He was transfused and resuscitated. In the meantime, he had another massive hemoptysis, but was maintaining a systolic blood pressure 145 millimeter mercury, pulse 85 beats per minute. তাহলে একজন বয়স্ক রোগী ম্যাসিভ হিমোপ্টাইসিস নিয়ে প্রেজেন্ট করছে, আপনি ব্লাড ট্রান্সফিউশন করছেন, রিসাচুরেশন করছেন, এখন মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট কি হবে? ম্যাসিভ হিমোপ্টাইসিসের ম্যানেজমেন্ট এটা ডেভিডসন লেখা আছে আলাদা করে। যখন একটা পেশেন্ট যদি মাইল্ড হিমোপ্টাইসিস থাকে তাহলে কি ম্যানেজমেন্ট হবে, আর যদি ম্যাসিভ হিমোপ্টাইসিস হবে সেক্ষেত্রে কি ম্যানেজমেন্ট হবে? লোবার রিসেকশন করলে তো হিমোপ্টাইসিসের ম্যানেজমেন্ট হবে না সেটা। এক্সিলেন্ট। তাহলে আমরা এনজিওগ্রাফি করে দেখবো যে কোন ভেসেলটা রাপচার হয়েছে, তারপর সেখানে এম্বোলাইজেশন করে দিব। তাহলে একটু খেয়াল রাখতে হবে ম্যাসিভ হিমোপ্টাইসিসের ম্যানেজমেন্ট হচ্ছে এম্বোলাইজেশন। এটা পরীক্ষা আসে কিন্তু। হোয়াট আর দ্য নাইস ইন্ডিকেশনস ফর হোম অক্সিজেন? তাহলে LTO2 এটা আমরা বলছিলাম একটা বক্স আছে ডেভিডসনে, বক্সটা পড়তে এখান থেকে কোশ্চেন আসে। তাহলে ইন্ডিকেশন কোনটা? এক নম্বর। এক্সেলেন্ট। কল পালমোনারি এন্ড লো PO2। তাহলে যদি পার্শিয়াল প্রেসার অক্সিজেন লেস দেন 7.3 থাকে তাহলে আর কিছু লাগে না ইউজুয়ালি। আর যদি পার্শিয়াল অক্সিজেন 7.3 থেকে 8 থাকে তাহলে এর সাথে কি কি থাকা লাগবে? একটা পাইলাম হচ্ছে কল পালমোনালি। আর কি কি থাকতে হবে? পালমোনারি হাইপারটেনশন। এক্সিলেন্ট। পলিসাইথেমিয়া। তাহলে পলিসাইথেমিয়া, পালমোনারি হাইপারটেনশন বা কল পালমোনারি যদি অ্যাসিড থাকে এবং 7.3 থেকে 8 এর মধ্যে থাকে, অথবা শুধু যদি পার্শিয়াল অক্সিজেন লেস দেন 7.3 থাকে সেক্ষেত্রে আমরা লং টার্ম অক্সিজেন থেরাপি দেবো 15 লিটার পার ডে। পেশেন্টকে অবশ্যই স্মোকিং বন্ধ করতে হবে। আর টেস্ট ডোজ যখন করবো এটা মিনিমাম দুইবার টেস্ট করতে হবে। খুব সম্ভবত 3 মান্থস অ্যাপার্ট অথবা 2 উইকস অ্যাপার্ট। এটা এক্স্যাক্টলি মনে নাই, একটু দেখে নিন। আর এখানে 3টা বাদে আরো একটা থাকার কথা সম্ভবত, এটাও দেখে আমরা পরে কোশ্চেন আসবে আবার। তাহলে লং টার্ম অক্সিজেন থেরাপি ইন্ডিকেশন এটা একটু দেখে নিন। হুইচ অফ দ্য ফলোইং ফিচার্স উড বি সিন ডিউরিং দ্য স্নিপ টেস্ট? এটা একটু কঠিন কোশ্চেন, না পারলে সমস্যা নেই, জাস্ট দেখে দেখেন একটু। 40-year-old man complains of increasing shortness of breath and his chest X-ray shows an elevated hemidiaphragm on the left side. তাহলে এলিভেটেড হেমিডায়াফ্রামের কজ ডেভিডসন একটা বক্স আছে রেসপিরেটরি লাস্ট চ্যাপ্টার, এখান থেকে এমসিকিউ আসে। এটা জাস্ট একটু দেখে রাখতে পারেন। সেটা আমি বলে দিই যে হেমিডায়াফ্রাম দুই দিকে দুইটা ডায়াফ্রাম আছে, তাই তো? যদি এলিভেটেড হেমিডায়াফ্রাম হয় কয়েকটা কজ হতে পারে। একটা হচ্ছে যদি ফেরিক নার্ভ পলসি হয়, আর হচ্ছে নিচে যদি কোনো মাসলেশন থাকে বা কোনো অ্যাবসেস থাকে। স্নিপ টেস্ট করার সময় কি হয়, আমরা হচ্ছে ফোর্সফুল ইন্সপিরেশন করি। এক্সেলেন্ট। তাহলে ইন্সপিরেশন করলে কি হবে? এয়ার এন্ট্রি নেবে দুই পাশে লাংসে, লাংস গুলো এক্সপ্যান্ড করবে। এখন এই ডায়াফ্রামটা যেহেতু হচ্ছে যে এখানে প্যারালাইজড আছে, এ কি করে? এক্সপ্যান্ড করতে পারে না এখানে।
তাহলে অপোজিট সাইডে লাংস যখন এক্সপ্যান্ড করবে, এ কি করবে, ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশারটা বাড়াবে। এই প্রেশারটা কি করে, অপোজিট সাইডে ডায়াফ্রামকে ঠেলে উপরের দিকে পাঠিয়ে দেয়। তাহলে ইন্সপিরেশনের সময় আসলে ডায়াফ্রামটা নিচে আসার কথা ছিল, কিন্তু যে পাশে প্যারালাইজ হইতেছে এই পাশে ডায়াফ্রামটা কি হচ্ছে, উপরের দিকে উঠে যাচ্ছে। এটাকে বলে প্যারাডক্সিক্যাল মুভমেন্ট, মানে যেদিকে যাওয়ার কথা ছিল তার উল্টা দিকে যাচ্ছে। তাহলে যদি হেমি ডায়াফ্রামেটিক এরকম প্যারালাইসিস থাকে, সেক্ষেত্রে এই যে প্যারাডক্সিক্যাল হেমি ডায়াফ্রাম মুভমেন্ট হয় ডিউরিং স্নিপ টেস্ট। না জানলে সমস্যা নেই, জানলে ভালো। ওখান থেকে যেটা জানতে হবে, এলিভেটেড হেমি ডায়াফ্রামের কজগুলো একটু পড়ে দেখেন, এটা এমসিকিউ আসে পরীক্ষায়। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি কজ? 45-year-old patient with shortness of breath has been referred by GP to the renal clinic a few weeks earlier because his creatinine is elevated 154 micromole per liter. Transfer coefficient is 160% of predicted. নর্মাল থেকে অনেক বেশি। তাহলে আমরা এর একদিন ডিসকাস করছিলাম যে গ্যাস ট্রান্সফার কোএফিসিয়েন্ট কোথায় কোথায় বাড়ে, কোথায় কোথায় কমে। তাহলে বাড়বে কোথায়? নেক্সট লাইন, পালমোনারি হেমোরেজে। তাহলে যদি হিমোগ্লোবিন বাড়ে, লাইক পলিসাইথেমিয়া বা পালমোনারি হেমোরেজ বা এক্সারসাইজ, এই কন্ডিশনগুলোতে কি হয়, কেসিও বাড়ে। এপিভি1, এফবিসি, এই সবগুলো নর্মাল ভ্যালু আছে মোর দ্যান অর ইকুয়াল 80% প্রেডিক্টেড। এটা একটু মনে রাখেন, না হলে বিভিন্ন সময় ভ্যালু দেখলে কনফিউশন লাগতে পারে, সবগুলো একই। আর এপিভি1 বা এফবিসি এটা হচ্ছে মোর দ্যান 0.7। মোর দ্যান 0.7 নর্মাল অথবা রেস্ট্রিক্টিভ, আর লেস দ্যান 0.7 হলে অবস্ট্রাকটিভ। জাস্ট এইটুকু মনে রাখলে হবে, মোর দ্যান অর ইকুয়াল 80, আর এখানে হচ্ছে 0.7। বেশিরভাগ ক্ষেত্রে ভ্যালু দেওয়া থাকে, অনেক সময় কমন যে ভ্যালুগুলো অনেক সময় দেখা যাচ্ছে নর্মাল রেঞ্জ দেওয়া থাকে না পরীক্ষায়। হুইচ অফ দ্য ফলোইং ব্লাড টেস্ট ইজ মোস্ট ডিজারেবল বিফোর স্টার্টিং থেরাপি? তাহলে কি থেরাপি আমরা শুরু করতে যাচ্ছি দেখি। 32-year-old man with chronic cough and weight loss over the past few months. Examination of sputum reveals acid and alcohol fast bacilli. Tuberculosis confirmed. তাহলে টিবি ট্রিটমেন্ট শুরু করতে যাচ্ছি আমরা। টিবি ট্রিটমেন্ট শুরু করার আগে কি টেস্ট করব? তাহলে বাংলাদেশে টিবি খুবই কমন, ওয়ার্ডের ক্ষেত্রে আমরা খুব কমনলি দেখি। পরীক্ষায় কোশ্চেন আসবে এগুলো থেকে। লিভার ফাংশন টেস্ট। তাহলে টিবি ট্রিটমেন্ট করার আগে আমাদেরকে লিভার ফাংশন টেস্ট করতে হবে। আচ্ছা, ইথাম্বুটাল দেওয়ার আগে আমরা কি দেখবো পেশেন্টের? ইথাম্বুটাল তো খুব একটা হেপারোটক্সিক না, তাহলে অন্য কোনো অ্যাডভার্স ইফেক্ট দেখার জন্য আমরা কি করতে পারি? কালার ভিশন। ইয়েস, তাহলে ভিজুয়াল একুইটি এন্ড কালার ভিশন দেখতে পারি। ফিল্ড অফ ভিশন মেইনলি হচ্ছে ভিজুয়াল একুইটি এবং কালার ভিশন দুটোকে বেশি এফেক্ট করে। এখানে কি ফান্ডোস্কোপি করলে খুব একটা লাভ হবে? ইথাম্বুটাল কি করে? অনেক কিছুই করে, আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট কোনটা? রেট্রোবালবার নিউরাইটিস। তাহলে রেট্রোবালবার নিউরাইটিসে ইউজুয়ালি ফান্ডোস্কোপি করলে কিছু দেখা যায় না, যে কারণে এখানে ফান্ডোস্কোপি করে আসলে খুব একটা লাভ হয় না। তাহলে রেট্রোবালবার নিউরাইটিস করে, পেরিফেরাল নিউরোপ্যাথি করতে পারে, আর্থালজা করতে পারে। এর মধ্যে নিউরাইটিসটা আমার জন্য বেশি ইম্পর্টেন্ট, যেহেতু পেশেন্টের রেট্রোবালবার নিউরাইটিস হয়ে যাচ্ছে, এখানে ফান্ডাসকোপি করলে খুব একটা কোনো ফাইন্ডিংস পাওয়া যাবে না। আর ভিজুয়াল একুইটি এবং কালার ভিশন এই দুটো হচ্ছে ইথাম্বুটাল বেশি এফেক্ট করে আর কি, যে কারণে এই দুটো দিয়ে আমরা ইউজুয়ালি মনিটর করি। ইউজুয়ালি এটা আনকমন, খুব একটা হয় না, যদি না ভেরি হাই ডোজে দেওয়া হয়, তারপরেও এটা মনিটর করতে হবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এটা। হুইচ অফ দ্য ফলোইং ফিটস বেস্ট উইথ হিস ডায়াগনোসিস? The 57-year-old smoker complains of shortness of breath some 7 days after a total hip replacement. He is obese, has a swollen left leg. He is also visibly short of breath. তাহলে আর পড়ার দরকার নেই, একটু পড়লে বোঝা যাবে ডায়াগনোসিস কি হচ্ছে। তাহলে পালমোনারি এম্বোলাস। কি কি রিস্ক ফ্যাক্টর আছে? পেশেন্টের রিসেন্টলি একটা মেজর সার্জারি হয়েছে, টোটাল হিপ রিপ্লেসমেন্ট। তাহলে অর্থোপেডিক সার্জারি, পেলভিক সার্জারি, অ্যাবডোমিনাল সার্জারি, এই তিনটাই হচ্ছে মানে ডিভিটির জন্য, এই ডিভিটি করছে এম্বোলাসিস, পালমোনারি এম্বোলিজমের জন্য খুবই বড় ধরনের রিস্ক ফ্যাক্টর। আর কি বলছে, পেশেন্টের ওবেসিটি আছে, আবার বলছে সোলেন লেফট লেগ আছে, ইন্ডিকেট করছে ডিভিটি থাকতে পারে পেশেন্টের।
তাহলে ডায়াগনোসিস হচ্ছে পালমোনারি এম্বোলিজম। ইনভেস্টিগেশন কি করব? সিটিপিএ। হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট অফ হিস নিউমোথোরাক্স? 20-year-old male smoker presents to the emergency department with sudden onset of a left-sided pulsating chest pain and breathlessness. He takes no regular medication, has not received any diagnosis of significant chest disease. Chest X-ray confirms clinical suspicion of a left-sided pneumothorax with 2.5 centimeter rim of air. তাহলে ম্যানেজমেন্ট কি হবে? আচ্ছা, এটা কি প্রাইমারি নিউমোথোরাক্স নাকি সেকেন্ডারি নিউমোথোরাক্স? কনজারভেটিভ ট্রিটমেন্ট। কনজারভেটিভ করলে তো এটা হবে না। তাহলে প্রাইমারি নিউমোথোরাক্সের ক্ষেত্রে ম্যানেজমেন্ট কি কি হইতে পারে? আমরা সহজে মনে রাখবো, বেশি কমপ্লিট করার দরকার নাই। পেশেন্ট যদি অ্যাসিমটোমেটিক থাকে এবং লেস দেন 2 সেন্টিমিটার এয়ার হয়, মানে নিউমোথোরাক্স সাইজ, তাহলে সেই ক্ষেত্রে পেশেন্টকে আমাদের কোনো কিছু করা লাগবে না। যদি সিমটোমেটিক হয় অথবা মোর দ্যান 2 সেন্টিমিটার এয়ার হয়, সেক্ষেত্রে আমাদের ফার্স্ট হবে অ্যাসপিরেশন করা। তাহলে পেশেন্টের ম্যানেজমেন্ট কি হবে? অ্যাসপিরেশন করব। এখন যদি সেকেন্ডারি নিউমোথোরাক্স হয়, সেকেন্ডারি নিউমোথোরাক্স কখন বলবো? যদি পেশেন্টের কোনো লাং ডিজিজ থাকে আগে থেকে, লাইক যদি সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে হয়, অথবা বয়স যদি 50 বছর বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে যদি পেশেন্টের লেস দেন 2 সেন্টিমিটার হয় আমরা অ্যাসপিরেশন করি। যদি সিমটোমেটিক হয় অথবা মোর দেন 2 সেন্টিমিটার হয়, তখন আমরা চেস্ট ড্রেন দিই। আরো অনেকগুলো স্টেপ আছে। যদি অ্যাসপিরেশনে কাজ না হয়, এরপর কি করবো? চেস্ট ড্রেনে কাজ নাই, দরকার নেই আমাদের। তাহলে প্রাইমারি নিউমোথোরাক্স সিমটোমেটিক, যেমন ব্রেথলেস আছে অথবা মোর দেন 2 সেন্টিমিটার ইয়ার, আমরা হচ্ছে ফার্স্টে অ্যাসপিরেশন করবো। আর সেকেন্ডারি নিউমোথোরাক্স অথবা বয়স বেশি, সিমটোমেটিক অথবা মোর দেন 2 সেন্টিমিটার, আমরা চেস্ট ড্রেন দিব। ঠিক আছে? তাহলে প্রাইমারিতে চেস্ট ড্রেন আমাদের ইনিশিয়ালি দিই না। এই যে অ্যাসপিরেশন করার পরেও যদি আমরা দেখি সাইজ কমতেছে না বা মোর দেন 2.5 লিটার এয়ার অলরেডি বের হয়েছে, তখন আমরা চেস্ট ড্রেন দিই। তাহলে ওই স্টেপ পর্যন্ত না গেলেও সমস্যা নেই, এটুকু জানলে হবে আমাদের জন্য। তাহলে সিমটোমেটিক অথবা মোর দেন 2 সেন্টিমিটার, প্রাইমারি ক্ষেত্রে হচ্ছে অ্যাসপিরেশন, সেকেন্ডারি ক্ষেত্রে চেস্ট ড্রেন। তাহলে পেশেন্ট আমরা দেখবো যে আগে থেকে কোনো লাং ডিজ আছে কিনা, সিমটম আছে কিনা, আর নিউমোথোরাক্সের সাইজ কতটুকু। আর যদি টেনশন নিউমোথোরাক্স হয়, সেক্ষেত্রে আমরা ফার্স্টে আছে নিডিল অ্যাসপিরেশন করে ডিকম্প্রেশন করবো। তাহলে 3-4টা কথা মনে রাখতে হবে। আর এমএসসি পরীক্ষা দিতে গেলে আরো ডিটেলস একটু পড়া লাগবে, আলাদা গাইডলাইন আছে, ওগুলো আমরা পরে যদি সুযোগ করে ডিসকাস করবো, সমস্যা নেই। আপাতত এটুকু জানলে হবে। 34-year-old woman cigarette smoker who works as a secretary presents to the clinic with anterior chest discomfort and increased effort-related breathlessness with a painful rash on her anterior shins. Chest X-ray shows bilateral hilar lymphadenopathy. ডায়াগনোসিস কি? সার্কয়েডোসিস। এই পেশেন্টের প্রগনোসিস ভালো নাকি খারাপ হইতে পারে? কোন প্রগনোস্টিক মার্কার আছে এখানে? গুড প্রগনোসিস, এক্সেলেন্ট। তাহলে গুড প্রগনোস্টিক মার্কার কি আছে? ইরাইথোনোডোসাম। তাহলে সার্কোইডোসিস পেশেন্টের স্কিন ম্যানিফেস্টেশন থাকতে পারে, একটা হচ্ছে ইরাইথোনোডোসাম। আর কি থাকতে পারে? লুপাস পার্নিও, এক্সেলেন্ট। তাহলে লুপাস পার্নিওসিসের লুপাস পার্নিওর প্রগনোসিস গুড না ব্যাড? পোর প্রগনোসিস। তাহলে আমরা একটা পেশেন্টের স্কিন দেখে বলতে পারি যে সার্কোইডোসিসের প্রগনোসিস ভালো নাকি খারাপ। যদি ইরাইথোনোডোসাম থাকে তাহলে ইন্ডিকেট করে গুড প্রগনোসিস, যদি লুপাস পার্নিও থাকে ইন্ডিকেট করে পোর প্রগনোসিস। তাহলে এরকম স্কিন লেশন আইবিডির সাথে সেট থাকে কি কি? সাইকোডিসিসের ক্ষেত্রে আমরা 2টা পেলাম, আইবিডি ক্ষেত্রে 2টা আছে। বোধ থাকলে তখন তো সমস্যা, প্রগনোসিস বলা। আচ্ছা, একটা আছে পাইডোনা গ্যাংলিনোস, আমার একটা।
যদি দুইটাই থাকে সেক্ষেত্রে আদার্স গুলো দেখতে হবে, তবে যে লুপাস পানিও থাকে এটা আসলে প্রোগনোসিস ইন্ডিকেট করে। আচ্ছা, আইবিডির সাথে একটা থাকে পাইরিডোনাল গ্যাংলিওসাম আর একটা থাকে ইরাইথোমা নোডোসাম। তাহলে ইরাইথোমা নোডোসামের কজ, পাইরিডোনাল গ্যাংলিওসামের কজ আর ইরাইথোমা মাল্টিফর্মির কজ, এই সবগুলোর পরীক্ষা আসে ডার্মাটোলজি চ্যাপ্টার থেকে আসবে এটা। হুইচ অফ দ্য ফলোইং ইজ মোস্ট লাইকলি টু কজ আপার লোব ফাইব্রোসিস অন চেস্ট এক্সরে? এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস। বাকিগুলো আমরা বলতেছি না, বাকি সবগুলো লোয়ার জোন করে। তাহলে শর্ট ভাবে মনে রাখলে কানেকটিভ টিস্যু ডিজিজ সবগুলাই লোয়ার জোন ফাইব্রোসিস করে এক্সেপ্ট অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস যেটা আপার লোব ফাইব্রোসিস করে। Which of the following conditions does his underlying problem predispose him to? A 36-year-old man, his wife complains that he snores and regularly stops breathing during the night. আমাদের বাকিটুকু পড়ার দরকার নেই। পেশেন্টে স্নোরিং আছে, রাতে ব্রিদিং বন্ধ হয়ে যায়, আর দিনের বেলায় ঘুমায়। ডায়াগনোসিস অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। কমপ্লিকেশনস কি হতে পারে? স্ট্রোক। তাহলে একটু আগে আমরা বলছিলাম যে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে রাতে যেহেতু বারবার রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, পেশেন্টগুলোর সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি হয় বেশি এবং এগুলোকে আস্তে আস্তে হাইপার টেনশন ডেভেলপ করে পেশেন্টের সেখান থেকে স্ট্রোক হইতে পারে। ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কি হবে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার জন্য? ওয়েট লস, সিপাপ। ফার্স্ট লাইন বলে সিপাপ বলাই ভালো, আর যদি লং টার্ম ট্রিটমেন্ট বলে সেক্ষেত্রে ওয়েট রিডাকশন বলা ভালো। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে টু ডায়াগনোস দিস? এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 19-year-old woman has recently started working as an apprentice in a carpentry factory. She reports cough and wheeze. She seemed free of symptoms when she joined some friends on a week's holiday. তাহলে বাকিটুকু আমরা পড়বো না, লাস্ট অবশ্য বলে দিচ্ছে she might have occupational asthma. তাহলে পেশেন্ট একটা কার্পেন্টারি ফ্যাক্টরিতে কাজ করে, কাপ আছে, হুইজিং আছে, ছুটির সময় সে ভালো থাকে, ডায়াগনোসিস আছে occupational asthma। ইনভেস্টিগেশন কি করব? পিক ফ্লো ডায়েরি। তাহলে ডিউরিং তার ওয়ার্কিং এবং হলিডে দুইটার সময় আমরা পিক ফ্লো ডায়েরি দেখবো, দেখে সে অনুযায়ী আমরা দেখবো যে কতটুকু চেঞ্জ হইতেছে, সেখান থেকে আমরা ডায়াগনোস করতে পারবো। তাহলে এটাও পরীক্ষার সময় খুব কমনলি আসে যে অকুপেশনাল অ্যাজমা একটা সিনারিতে আসতে পারে। তারপর হচ্ছে কি দেখে আমরা মনিটর বা ডায়াগনোসিস করবো, আর মোস্ট কমন ফ্যাক্টর কোনটা, আইসোসায়ানিডস বেজে তো কোনো একটা নাম আছে মনে হয়। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট লাইকলি কজ অফ হিজ breathlessness? A 63-year-old lifelong smoker who has worked for many years in shipyard presents with a 7-month history of breathlessness, examination of blood pressure, pulse normal আছে মোটামুটি, BMI একটু বেশি। পেশেন্টের ফিঙ্গার ক্লাবিং আছে, অস্কালেশন আছে, বাইভেজাল ইন্সপিরেটরি ক্র্যাকলস। The chest X-ray reports as showing evidence of pleural plaque. Pulmonary functional test reveals a mixed obstructive restrictive picture. তাহলে পেশেন্ট স্মোকার, শিপইয়ার্ডে অনেকদিন ধরে কাজ করছে, এখন আছে শর্টনেস অফ ব্রেথ নিয়ে, পেশেন্টের ফিঙ্গার ক্লাবিং আছে, ইন্সপিরেটরি ক্র্যাকলস আছে, প্লুরাল প্লাক আছে, অবস্ট্রাকটিভ রেস্ট্রিক্টিভ পিকচার আছে। আর ডায়াগনোসিস আছে অ্যাসবেস্টোসিস। তাহলে অ্যাসবেস্টোসিস এর ক্ষেত্রে আমরা বলছিলাম অকুপেশন গুলো ইম্পর্টেন্ট। ইউজুয়ালি যারা শিপইয়ার্ডে কাজ করে বা প্লাম্বার, এই ধরনের পেশেন্ট গুলোর ক্ষেত্রে অ্যাসবেস্টোস রিস্ক থাকে বেশি। আর অ্যাসবেস্টোসিস কি করে, লোয়ার জোন ফাইব্রোসিস করে, সো বাইভেজাল ইন্সপিরেটরি ক্র্যাকলস পাওয়া গেছে পেশেন্টে। Which of the following factors in his history, examination, or investigations would be the worst prognostic factor for pneumonia? তাহলে সিনারিও পড়ার দরকার নেই, নিউমোনিয়ার ক্ষেত্রে ব্যাড প্রগনোস্টিক ফ্যাক্টর কোনটা? তাহলে ইউরিয়া 8.2 মিলিমোল পার লিটার। তাহলে একটা আছে কার্ব 65। এর বাইরে আর কি কি আছে প্রগনোস্টিক মার্কার? সিবিসি কাউন্ট, তারপর হচ্ছে সোডিয়াম, এক্সিলেন্ট, তারপরে লো অ্যালবুমিন, সম্ভবত ব্যাকটেরিয়ামিয়া আছে মনে হয়, ব্লাড কালচার, ব্যাকটেরিয়ামিয়া বা অর্গানিজম। তাহলে এগুলো দেখে আমরা প্রগনোস্টিক মার্কার দেখতে পারি। ইউজুয়ালি কার্ব 65 দিয়ে পরীক্ষা বেশি আসে, মাঝে মাঝে সিবিসি এবং সোডিয়ামটাও মেনশন করা থাকতে পারে।
Which of the following should be strictly avoided for the foreseeable future? 19-year-old man, spontaneous primary pneumothorax, non-smoker, plays the trumpet for a local orchestra, treated with a chest drain and acid full inflation of the lung. স্কুবা ডাইভিং। তাহলে নিউমোথোরাক্সের ম্যানেজমেন্ট থেকে কয়েকটা জিনিস আসে, একটা হচ্ছে অ্যাকিউট ম্যানেজমেন্ট আসতে পারে, লং টার্ম ম্যানেজমেন্ট আসতে পারে। লং টার্ম ম্যানেজমেন্টের মধ্যে পেশেন্টের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে স্মোকিং বন্ধ করতে হবে, স্কুবা ডাইভিং করলে সেটা বন্ধ করতে হবে, আর হচ্ছে কি বলে একটা এয়ার ট্রাভেল অ্যাভয়েড করতে হবে। এর ভিতরে কিছু কন্ডিশন আছে, কখন এয়ার ট্রাভেল করতে পারবে, কখন স্কুবা ডাইভিং করতে পারে, আলাদা ইন্ডিকেশন আছে, ক্রাইটেরিয়া আছে, এগুলো এখন না জানলেও চলবে, এমআরসিবির ক্ষেত্রে লাগবে। তাহলে এখন আমরা জানবো হচ্ছে স্মোকিং বন্ধ করতে হবে, এয়ার ট্রাভেল করতে পারবে না, স্কুবা ডাইভিং বন্ধ করতে হবে। Which of the following is the most appropriate next step? A 62-year-old patient has been admitted with large left-sided pneumothorax, has a past history of COPD, taking nebulizer high-dose inhaler. Chest drain was inserted some 60 hours earlier. Yet when you review it, the drain is still swinging and producing bubbles. তাহলে বয়স্ক একটা পেশেন্ট সিওপিডি ছিল, আগে থেকে নিউমোথোরাক্স প্রেজেন্ট করছে, মানে সেকেন্ডারি নিউমোথোরাক্স। তাকে আমরা চেস্ট ড্রেন দিয়েছি, এখন 60 আওয়ার হয়ে গেছে, কিন্তু এখনো দেখছি তার বাবলিং হইতেছে এবং ড্রেনের সুইং হইতেছে। নেক্সট স্টেপ অফ ম্যানেজমেন্ট কি হবে? তাহলে চেস্ট ড্রেনের ম্যানেজমেন্ট, এটাও পরীক্ষায় আসে। তাহলে চেস্ট ড্রেনের ম্যানেজমেন্ট কয়েকটা আসতে পারে। একটা হচ্ছে লাংসটা ফুলি ইনফ্লেট করে নাই, কিন্তু এখনো সুইঙ্গিং বন্ধ হয়ে গেছে, তার মানে বাতাস আছে কিন্তু ড্রেনে কোনো সুইং হইতেছে না। এটা মানে হচ্ছে ড্রেনে কোনো সমস্যা হয়েছে, হয় ব্লকেজ হয়ে গেছে, অবস্ট্রাকশন হয়ে গেছে, বা কিঙ্কিং হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা টিউবটা মনিটরকে দেখে টিউবে কোনো সমস্যা হয়েছে কিনা। আর যদি পেশেন্টের 48 ঘন্টা পরেও সুইঙ্গিং হয়, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কার্ডিওথোরাসিক সার্জিক্যাল রিভিউ নিতে হবে। তাহলে এক্সিলেন্ট অ্যান্সার। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কার্ডিওথোরাসিক সার্জিক্যাল রিভিউ। তাহলে এটা হচ্ছে ডেভিডসনে আছে যে কোনো পেশেন্টের যদি 48 ঘন্টা পরেও মানে বাবলিং হইতে থাকে, সুইঙ্গিং হইতে থাকে, তাহলে পেশেন্ট আমরা সিটি স্ক্যান করবো, আর হচ্ছে কার্ডিওথোরাসিক সার্জিক্যাল রিভিউ নিতে হবে। ইউজুয়ালি 48 ঘন্টার মধ্যে মানে এটা ইয়ে হয়ে যাওয়ার কথা, রিজলভ হওয়ার কথা, যেহেতু হইতেছে না তাহলে এটা মনে রাখা লাগবে। তাহলে পেশেন্ট যদি 60 ঘন্টা হয়ে গেছে, তাহলে আমাদের একটা কার্ডিওথোরাসিক সার্জিক্যাল রিভিউ নিতে হবে, একটা সিটি স্ক্যান করতে হবে। ডেভিডসন যেহেতু আছে, এটাও পরীক্ষা আসতে পারে। তাহলে নিউমোথ্রাক্স কিন্তু আমাদের ডিটেলস জানা লাগবে। You are trialing a new alpha-1 antitrypsin replacement for the treatment of emphysema. Main function of alpha-1 antitrypsin in limiting emphysema. তাহলে এটা কি করে? ইলাস্টেজ ইনহিবিটর। তাহলে কয়েকটা কম্বিনেশন আমরা একটু বলি। একটা হচ্ছে এমফাইসেমা প্লাস সিএলডি, ইউজুয়ালি ইয়ং পেশেন্ট। ডায়াগনোসিস কি? alpha-1 antitrypsin deficiency. Young patient, recurrent chest infection plus pancreatitis. Diagnosis cystic fibrosis. তাহলে লাং প্লাস প্যানক্রিয়াস ও জিআইটি। তাহলে এই ধরনের কম্বিনেশনগুলো একটু মনে রাখা লাগবে, তাহলে পরে কোশ্চেন সহজ হবে অ্যান্সার। আর লাং প্লাস কিডনি, এটা তো আমরা আগের দিন বলেই ফেলছি, এটা আজকে ডিসকাস করবো না। লাং প্লাস কিডনি শুধু ডিফারেন্সিয়াল গুলো আমরা বলি। একটা হচ্ছে এসএলই, একটা হচ্ছে জিপিএ, একটা হচ্ছে গুড পাস্তুর, আর একটা হচ্ছে মাইক্রোস্কোপিক পলিএনজাইটিস। তাহলে হিমোপ্টাইসিস বা কাপ, শর্টনেস অফ ব্রেথ, যে কোনো লাংস ইনভলভমেন্ট, আর হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিস, এই দুটো থাকলে আমরা 4টা চিন্তা করব। যদি লাং এবং প্যানক্রিয়াস বা ম্যালাইজেশনের ফিচার্স থাকে তাহলে সিস্টিক ফাইব্রোসিস, যদি এমফাইসেমা এবং সিএলডি থাকে তাহলে হচ্ছে আলফা-1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি। তাহলে এই প্যাটার্নগুলো একটু মনে রাখতে হবে। Which of the following would you expect to find on investigation? 21-year-old woman presents with breathlessness and tingling around her mouth in hands.
তাহলে এরপরে আমরা যাবো না। ইয়ং পেশেন্ট, ব্রেথলেসনেস আছে, টিংলিং সেন্সেশন আছে অ্যারাউন্ড মাউথ এন্ড হ্যান্ড। ডায়াগনোসিস কি? সাইকোজেনিক হাইপারভেন্টিলেশন। কি পাবো? এলিভেটেড পিএইচ পাবো। সেরাম বাইকার্বনেট কেমন থাকবে? বাইকার্বনেট কি হাই থাকবে? হাই থাকতে পারে। হুম, বাইকার্বনেট তো হাই থাকার কথা না। আচ্ছা, পার্সেন্টেজ অফ কার্বন ডাইঅক্সাইড কেমন থাকবে? লো থাকবে। সেরাম ক্যালসিয়াম লো থাকবে। বাইকার্বনেট ইউজুয়ালি নর্মাল থাকার কথা, কারণ বাইকার্বনেট ইউজুয়ালি অ্যাকুট কন্ডিশনে বাড়ে না। অ্যাকিউট টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর বাইকার্বনেট কেমন থাকবে? তাহলে একজনের কোশ্চেন ছিল টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর অ্যাকুট নাই ক্রনিক, কেমনে বুঝবো? বাইকার্বনেট অ্যাকিউটে থাকবে নর্মাল, এটা চেঞ্জ হওয়ার পর্যন্ত টাইম পায় না। ক্রনিকের ক্ষেত্রে কেমন থাকবে? হাই থাকবে। ঠিক আছে, এটিকে পড়ছি আমরা এক্সেপ্ট। আচ্ছা, এটা পড়া হয়নি তো। 34-year-old woman is admitted with left-sided pulmonary chest pain consistent with the left leg DVT. D-dimer elevated. You have arranged an chest X-ray. আচ্ছা, কোশ্চেন কি বলছে? মোস্ট কমন ইনিশিয়াল চেস্ট এক্সরে ফাইন্ডিং ইন এ পেশেন্ট উইথ পালমোনারি এম্বোলিজম। এটা হচ্ছে এর আগে একটা এক্সেস পরীক্ষা কোশ্চেন আসছিল এরকম। এক্সেলেন্ট। তাহলে পালমোনারি এম্বোলিজমের ক্ষেত্রে ইউজুয়ালি এক্সরে থাকে নর্মাল। বাকি যে ফাইন্ডিংস গুলো বলছে এগুলো প্রত্যেকটাই থাকতে পারে, তবে মোস্ট কমন ফাইন্ডিংস হচ্ছে নর্মাল থাকে। তাহলে এটা হচ্ছে মানে 2-1 বছর আগে এফসিএস কোশ্চেন আসছিল, একটু খেয়াল করে দেখতে হবে তাহলে। Which of the following is the usual tracer used for positron emission tomography imaging in lung cancer? তাহলে পেট স্ক্যান আমরা কি দেখি? ফ্লুরোডিঅক্সিগ্লুকোজ। নামটা মনে রাখেন, এটা অনেক সময় পরীক্ষা আসে। Which of the following features would drive you towards a prescription for long-term oxygen therapy with respect to two blood gas sample 3 weeks apart? তাহলে এটা হচ্ছে লং টার্ম অক্সিজেন থেরাপি ইন্ডিকেশন আর কি। কোনটা হবে? এক্সেলেন্ট। তাহলে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন যদি লেস দেন 7.3 থাকে তাহলে আমরা দিব, অথবা 7.3 থেকে যদি 8 এর মধ্যে থাকে, এর সাথে যদি পলিসাইথেমিয়া থাকে, অথবা হার্ট ফেলার থাকে, অথবা পালমোনারি হাইপারটেনশন থাকে। কি বারবার একটা মিস চলে যাইতেছে। পালমোনারি হাইপারটেনশন, পলিসাইথেমিয়া, রাইট হার্ট ফেলার। আরেকটা কি ছিল? সরি, রাইট হার্ট ফেলারটা একটা নাম ছিল কল পালমোনারি, মনে পড়ছে। তাহলে দুই ভাবে থাকতে হবে, কল পালমোনারি থাকতে পারে অথবা রাইট হার্ট লেখা থাকতে পারে। তাহলে এই ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে কত? 7.3 থেকে 8। যেহেতু 8.4 আছে, 8.6 আছে, সো এটা রং অ্যান্সার। তাহলে লং টার্ম অক্সিজেন থেরাপি ইন্ডিকেশন এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, জেনে রাখলাম। Which of the following cause of lower respiratory tract infection is most likely to be associated with herpes labialis? এটা আমি তো পড়বো না। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। তাহলে কোশ্চেনের মধ্যে বলা আছে ক্লাস্টার অফ কোল্ড সোর্স ইন হিজ আপার লিপ। তাহলে কোল্ড সোর বা হার্পেস লেবিয়ালিস অথবা রাস্টিকালা স্পুটাম, তিনটা কোনোটা যদি কোশ্চেনে দেওয়া থাকে, ডায়াগনোস হবে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। Which of the following is the most appropriate next step? 42-year-old man has recently returned from a 6-month visit to a rural area of the country. Prior to presentation, he had developed 6 to 8 weeks of chronic cough, night sweating, and weight loss. He was confirmed as having active TB.
আমি একটু শর্টকাট করি। পেশেন্টের অ্যাক্টিভিটি ডায়াগনোসড হয়েছে, অ্যান্টিটিবি শুরু করছে, পেশেন্ট এখন ডেভেলপ করছে সাম নসিয়া ওভার দ্য পাস্ট ফিউ ডেজ। ইনভেস্টিগেশনের মধ্যে এএলটি লেভেল আছে 290, বিলিরুবিন আছে 10 মাইক্রোমোল পার লিটার। বিলিরুবিন আর বেশি হবে আসলে, এখানে 10 দেওয়া ঠিক হয় না, একটু বেশি দিই আমরা, সাপোজ 40 দিলাম। ওকে, মেন কথা হচ্ছে অ্যান্টিটিবি শুরু করছে, এএলটি লেভেল অনেক বেশি আসছে, আমাদের নেক্সট স্টেপ অফ ম্যানেজমেন্ট কি হবে? এক্সিলেন্ট। তাহলে আমরা কোনো আলাদা drug বন্ধ করবো না, সবগুলো আমরা একসাথে বন্ধ করে দেবো, স্টপ অল থেরাপি। এরপর যখন পেশেন্টের সিমটম রিলিভ হবে এবং এএলটি লেভেল নর্মালি চলে আসবে, তখন আমরা অ্যান্টিটিবি শুরু করবো। ফার্স্টে কোনটা দিব? ইথাম্বুটাল। এক্সিলেন্ট। তাহলে এইটুকু জানলে আমাদের জন্য এনাফ। সবার লাস্টে দিব কোনটা? তাহলে ইথাম্বুটাল দিয়ে শুরু করবো, লাস্টে দিব হচ্ছে পাইরাজিনামাইড। আর যদি পেশেন্টের সিভিয়ার হয় বা যদি সিএলডি থাকে আগে থেকে, কোনো লিভার অ্যাবনর্মালিটি থাকে, সেক্ষেত্রে আমরা ইউজুয়ালি পাইরাজিনামাইডটা অ্যাভয়েড করি এবং লিভোফ্লক্সিনটা অ্যাড করে দিই। তাহলে এত জানলে তো ভালোই, না জানলে সমস্যা নেই। আমরা শুরু করবো ইথাম্বুটাল দিয়ে। যদি হেপাটাইটিস ডেভেলপ করে সবগুলো বন্ধ করে দিব, যখন নর্মাল আসবে সিমটম রিলিভ হবে, ইথাম্বুটাল দিয়ে শুরু করবো, সবার লাস্টে দেবো পাইরাজিনামাইড অথবা অ্যাভয়েড করবো। Which of the following vitamins is most important to supplement in cystic fibrosis? Excellent. ভিটামিন এ। ভিটামিন এ কেন, অন্যগুলো না কেন? ফ্যাট সলিউবল ভিটামিন। আচ্ছা, সিস্টিক ফাইব্রোসিসে সমস্যা কি হয় মেইনলি? সিএফটা জিন মিউটেশন হয়। এক্সিলেন্ট। তাহলে এখানে সিএফটা জিন মিউটেশন হওয়ার কারণে ক্লোরাইড চ্যানেল ডিফেক্ট থাকে। another important information, রিলেটিভ ডিহাইড্রেশন। এক্সিলেন্ট। তাহলে সিক্রেশন কম হবে, রিলেটিভ ডিহাইড্রেশন হবে। তাহলে সবাই যে কটা কমেন্ট করছেন সবগুলোই ইম্পর্টেন্ট ইনফরমেশন। তাহলে এগুলো হচ্ছে মেইন সমস্যা। তার সিএফটা জিন মিউটেশন হইতেছে, ক্লোরাইড চ্যানেল ডিফেক্ট হইতেছে, এখানে সিক্রেশনটা কম হয়, এর ফলে রিলেটিভ ডিহাইড্রেশন হয়। ডিহাইড্রেশন হওয়ার ফলে কি হয়, যে ক্যানালি গুলো আছে বা ডার্ক গুলো আছে, এগুলো তখন কি ঠিক সিক্রেশন হয়, যেখানে যে মিউকাস সিক্রেশন থাকে এগুলো ঠিক হয়ে যায়। তাহলে রেসপিরেটরি ট্র্যাক্টে যদি সিক্রেশনগুলো ঠিক হয়ে যায়, তখন কি হয়, এখানে সিক্রেশনগুলো জমা হয়, ওগুলো অবস্ট্রাকশন হইতে পারে, রিকারেন্ট ইনফেকশন হয়, ব্রঙ্কাইটিস ডেভেলপ করতে পারে। আর যদি প্যানক্রিয়াসে ডাকগুলো অবস্ট্রাকশন হয়, তাহলে কি হবে, প্যানক্রিয়াসে এনজাইমগুলো আসতে পারবে না, ফলে কি হবে, এনজাইমগুলো ওখানে জমা থাকবে, সে তখন কি করবে, প্যানক্রিয়াস উপর গিয়ে কাজ করবে, ফলে কি হবে, প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করবে। আর যেহেতু এনজাইমগুলো গাটে আসতে পারতেছে না, সো গাটে এখানে ঠিক মতো ডাইজেশন হবে না, অ্যাবজর্পশন হবে না, ফলে কি হবে, ম্যাল অ্যাবজর্পশন ডেভেলপ করবে। ইউজুয়ালি প্যানক্রিয়াস এনজাইমগুলো আমাদের লাগে হচ্ছে ফ্যাট অ্যাবজর্পশনের জন্য বেশি লাগে, সরি ফ্যাট ডাইজেশনের জন্য। তাহলে যেহেতু প্যানক্রিয়াস এনজাইমগুলো আসতে পারতেছে না গাটে, তাহলে ফ্যাট অ্যাবজর্পশন গুলা, ফ্যাট ডাইজেশন ইম্প্যাক্ট হবে, ফ্যাট অ্যাবজর্পশন ইম্প্যাক্ট হবে। এর ফলে কি হবে, ফ্যাট ম্যালাবজর্পশন হবে, ফলে ফ্যাট স্টেটরিয়া হবে, বাল্কি স্টুল হবে, ফ্যাট সলিউবল ভিটামিন গুলো ডেফিসিয়েন্সি হবে। যে কারণে আমাদের ফ্যাট সলিউবল যে ভিটামিন আছে সেগুলো সাপ্লিমেন্টেশন দিতে হবে। তাহলে ফ্যাট সলিউবল ভিটামিন আছে এ ডি ই কে, তাহলে এর মধ্যে এগুলোকে আমাদের সাপ্লিমেন্টেশন দরকার হতে পারে। তাহলে ইউজুয়ালি আমরা মানে প্যাথোফিজিওলজি খুব বেশি ডিটেলস না করলেও মানে বেসিক কিছু ধারণা রাখলে কোশ্চেনগুলো সহজ লাগবে আর কি, যে কিভাবে হইতেছে জিনিসটা। একদম পুরোপুরি ডিটেলস না জানলে সমস্যা নাই, যে কিভাবে প্যাথোফিজিওলজি হইতেছে। তাহলে যে পরের কোশ্চেন, একই কোশ্চেন আবার, 17 year old admitted to the hospital clinic with third examination of cystic fibrosis, underlying mechanism কি? তাহলে ডিফেক্ট ইন ক্লোরাইড ট্রান্সপোর্ট আর ডিফেক্ট, আচ্ছা একটু ডিফেক্ট ইন ক্লোরাইড ট্রান্সপোর্ট জানলে হবে, বাকিগুলো ব্যাস লাগা দরকার নাই। তাহলে 37 year old woman presented with 2 week history of hemoptysis, 3-day history of red color urine, hemoptysis আছে, red color urine আছে, suffered from intermittent episode of sinusitis and collapse of her nasal bridge.
ডায়াগনোসিস কি? জিপিএ। তাহলে এখানে দেখেন গুডপাস্তো সিনড্রোম, জিপিএ, মাইক্রোসিফল এনজাইটিস, তিনটাই হচ্ছে রেনাল এন্ড লাং ইনভলভমেন্ট হইতে পারে। পলিআর্টাইটিস নোডোসা, এটা আমরা কোনো শ্রেণীতে এখনো পড়ি নাই। পলিআর্টাইটিস নোডোসাতে ইউজুয়ালি কোনো গ্লোমেরুলার থাকে না, এটা মনে রাখবেন। লাং ইনভলভমেন্টও রেয়ার। তাহলে প্রেজেন্ট করবে কিনা পেশেন্ট? আঙ্কাও নেগেটিভ। লিভিডো রেটিকুলারিস, লিভিডো রেটিকুলারিস তো আসলে পেশেন্ট ইউজুয়ালি আসবে না, পেশেন্ট আসবে কি নিয়ে? এক্সেলেন্ট, হাইপার টেনশন নিয়ে আসবে। রেজিস্ট্যান্ট হাইপার টেনশন থাকে পেশেন্ট গুলা, এক্সামিনেশন করলে আপনি তখন লিভিডো রেটিকুলারিস পাইতে পারেন। পেরিফেরাল নিউরোপ্যাথি পাইতে পারি, যেটা ইউজুয়ালি মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স হিসেবে থাকে। আর থাকতে পারে পেশেন্টের টেস্টিকুলার পেইন থাকতে পারে। পলিআর্টাইটিস নোডোসার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ক্লু থাকে, একটা ভাইরাস পজিটিভ থাকতে পারে। কোন ভাইরাস? হেপাটাইটিস বি ভাইরাস। তাহলে আমরা এর আগে ক্লাসে বলছিলাম হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ পলিআর্টাইটিস নোডোসার সিনারিও কিনা আমরা খেয়াল করব। হেপাটাইটিস সি ভাইরাস পজিটিভ ক্রায়োগ্লোবুলিনার সিনেমিয়া কিনা আমরা খেয়াল করব। এরপর যদি গ্লোমেরুলোনেফ্রাইটিস লাইক প্রেজেন্টেশন থাকে, সরি, গ্লোমেরুলার ডিজিজ লাইক প্রেজেন্টেশন থাকে, বি ভাইরাস পজিটিভ, আমরা দেখবো মেমব্রেনাস নেফ্রোপ্যাথি কিনা। হেপাটাইটিস সি ভাইরাস পজিটিভ হলে কোনটা দেখবো? মেসেঞ্জিও ক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস কিনা। তাহলে এই প্যাটার্নগুলো একটু খেয়াল রাখবেন, এগুলো পরীক্ষার সময় খুব মানে ডায়াগনোস করতে খুব হেল্প করে আর কি। তাহলে বি ভাইরাসের পেশেন্ট যদি নেফ্রোটিক সিনড্রোমে প্রেজেন্ট করে মোস্ট লাইকলি মেমব্রেনাস নেফ্রোপ্যাথি। সি ভাইরাসের পেশেন্ট যদি মাইল্ড নেফ্রোটিক নিয়ে প্রেজেন্ট করে মোস্ট লাইকলি মেসেঞ্জিও ক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস। বি ভাইরাসের পেশেন্ট রেজিস্ট্যান্ট হাইপারটেনশন, লিভিডো রেটিকুলারিস আছে, নিউরোপ্যাথি আছে, মোস্ট লাইকলি পলিআর্টারাইটিস নোডোসা। সি ভাইরাসের পেশেন্ট গ্লোমেরুলোনেফ্রাইটিস লাইক প্রেজেন্টেশন আছে, অথবা রেনল্ডস আছে, সাথে জয়েন্ট পেইন থাকতে পারে, মোস্ট লাইকলি আছে ক্রায়োগ্লোবুলিনিক ভাস্কুলাইটিস। তাহলে যদি আলাদাভাবে কোশ্চেন করে বি ভাইরাস সি ভাইরাসের এক্সট্রা হেপাটিক ম্যানিফেস্টেশন কি, তাহলে এগুলো আসবে তখন আবার। Which of the following investigations will most likely confirm the diagnosis? A 52-year-old man, normally well-controlled asthma, presents with shortness of breath, wheeze, and a nocturnal cough. He has coughed up blood on several occasions. Complaints of feeling generally unwell with a headache and fever, elevated eosinophil count, and serum IgE. Chest X-ray reveals new infiltrates in both lung pits. তাহলে পেশেন্টের অ্যাজমা আছে, সাথে হিমোপ্টাইসিস আছে, ইওসিনোফিল কাউন্ট এন্ড আইজিএ লেভেল অনেক বেশি। এটা ডায়াগনোসিস কি তাহলে? অ্যালার্জিক ব্রঙ্কোপাসমালাইটিস। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা এসএসসি2 করবো, এটা ঠিক আছে, কিন্তু এসএসসি2 করলে আমাদের কনফার্মেটরি কোনো কিছু দিবে না। এসএসসি2 করলে দেখবেন পেশেন্টের ব্রঙ্কাইটিস আছে, হয়তো হাইপার ইনফ্লেশন আছে। এটাতে কনফার্ম হওয়ার জন্য আমরা করবো কি সেজোলজি ফর অ্যাসপাজিলাস স্পেসিফিক আইজিজি। এটা হচ্ছে কনফার্মেটরি টেস্ট। তাহলে পেশেন্টের যদি অ্যাজমা থাকে, সাথে প্রোডাক্টিভ কাপ বা হিমোপ্টাইসিস থাকে, মানে ব্রঙ্কাইটিস লাইক ফিচার্স, তাহলে সেটা ডায়াগনোস হবে এবিপিএ। অ্যাজমা ক্ষেত্রে ইউজুয়ালি আমরা প্রোডাক্টিভ কাপ এক্সপেক্ট করি না। তাহলে অ্যাজমা দিয়ে আমরা কি কি সিনারি পাইতে পারি, এটা একটা পাইলাম। আর একটা পেশেন্ট সিনারি পাইতে পারি অ্যাজমার সাথে নিউরোপ্যাথি আছে অথবা পলিপ আছে, তাহলে ইজিপিএ। তাহলে এই ধরনের প্যাটার্ন গুলো আমাদের একটু শেখা লাগবে, পরীক্ষার কোশ্চেন যাতে আমরা সহজে বুঝতে পারি। তাহলে অ্যাজমা সিনারিতে দুইটা মনে রাখবেন, একটা হচ্ছে শুধু অ্যাজমা দিয়ে আসতে পারে ম্যানেজমেন্ট দিয়ে, আর যদি অ্যাজমা ভালো হইতেছে না সাথে প্রোডাক্টিভ কাপ, তাহলে ডায়াগনোসিস এবিপিএ। অ্যাজমা ভালো হইতেছে না, এর সাথে পালপুদিক স্কিন র্যাশ আছে, অথবা নিউরোপ্যাথি আছে, অথবা ইসোফিল কাউন্ট অনেক বেশি, ডায়াগনোসিস ইজিপিএ।
What is the most important management option to improve the chance of survival in this patient? তাহলে আমরা কোশ্চেনের ডিটেলস ডায়াগনোসিস কি বলছে? আচ্ছা ডায়াগনোসিস বলে নাই, তাহলে আমরা দেখি। 60-year-old man, 40-day per smoking history with shortness of breath, productive cough with scanty white sperm on morning, which throughout the chest, FEV1 FBC ratio 0.68. তাহলে কি করবো? স্মোকিং সেশন। তাহলে সিওপিডি ক্ষেত্রে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে স্মোকিং সেশন করতে হবে। পালমোনারি রিহ্যাবিলিটেশন বা পোস্টাল ড্রেনেজ, এটা আমরা কোথায় করি মেইনলি? ব্রঙ্কাইটিসিসে। এক্সেলেন্ট। তাহলে এটা যেহেতু আমরা ডিসকাস করি নাই, এটা জেনে দেখেন ব্রঙ্কাইটিসের অনেক পরীক্ষায় পড়ে, ম্যানেজমেন্ট জানতে চাই। তাহলে ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে পোস্টাল ড্রেনেজ, পালমোনারি রিহ্যাবিলিটেশন বা চেস্ট ফিজিওথেরাপি, এগুলো হচ্ছে ফার্স্ট লাইন। Which of the following is likely to be found on further investigation of this patient? তাহলে কি আছে? 21-year-old student, recurrent chest infection, আর কি আছে? ফাউল স্মেলিং স্টুল, ডিফিকাল্ট টু ফ্ল্যাশ। তাহলে ম্যালাইজেশন আছে, রিকারেন্ট চেস্ট ইনফেকশন আছে, ডায়াগনোসিস হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস। কি পাবো আমরা? এক্সেলেন্ট। অ্যাবসেন্স অফ ভাস ডিফারেন্স। তাহলে অলমোস্ট 98% পেশেন্ট অফ সিস্টিক ফাইব্রোসিস পেশেন্টগুলো ইনফার্টাইল থাকে। তাহলে পরীক্ষা দুইভাবে কোশ্চেন আসতে পারে যে পেশেন্টগুলো ইনফার্টাইল কেন, অথবা কি ফাইন্ডিংস পাওয়া যায়। তাহলে ডিউ টু অ্যাবসেন্স অফ ভাস ডিফারেন্স। তাহলে রিকারেন্ট চেস্ট ইনফেকশন এর সাথে যদি প্যানক্রিয়াটাইটিস বা ম্যালঅ্যাবজর্পশন বা ইনফার্টিলিটি বা ডায়াবেটিস মেলিটাস এগুলো যদি থাকে, তাহলে ডায়াগনোসিস হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস infertility due to absence of vas difference. Which of the following is the next most appropriate investigation to confirm the most likely diagnosis? The 36-year-old, loud snoring আছে, he stops breathing during night, unable to recall his day's activity, hypertension আছে, type diabetes আছে। ডায়াগনোসিস বোঝা যাচ্ছে, আমরা কনফার্ম করবো কি দেখে? এক্সেলেন্ট। পলিসোমনোগ্রাফি। এটা পেশেন্ট হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, আমরা করবো পলিসোমনোগ্রাফি। ফার্স্ট লাইন ট্রিটমেন্ট দেবো সিপাপ, আর লং টার্মে পেশেন্টটা ওয়েট লসের পরামর্শ দিতে হবে। আচ্ছা, এখানে কনফিউশন হতে পারে যেটা মাল্টিপল স্লিপ ল্যাটেন্সি টেস্ট এবং এরপর স্লিপনেস স্কেল, এগুলো দেখে আমরা স্লিপনেসের প্যাটার্ন দেখি বা এক্সেসিভ স্লিপনেস আজকে না দেখি। আর ওএসএ ডায়াগনোস করার জন্য আমরা দেখি পলিসোনোগ্রাফি। পলিসোনোগ্রাফিতে অনেকগুলো কম্পোনেন্ট আছে, এগুলো আমার জন্য ইম্পর্টেন্ট না, জাস্ট নাম জানলে হবে। এটা মানে আমাদের লাস্ট কোশ্চেন আজকে। 70-year-old COPD patient given 40% oxygen via face mask, bronchodilator, intravenous steroid, 1 or latest blood gases রিপিট করা হয়েছে, পিএইচ আছে 7.24, partial oxygen 6.6, partial oxygen carbon আছে 8.4, patient shows ECG shows atrial fibrillation with 138 beats per minute। তাহলে সিওপিডি পেশেন্টে আমরা অলরেডি অক্সিজেন দিছি, ব্রঙ্কোডাইলেটর দিছি, ইন্ট্রাভেনাস স্টেরয়েড দিছি। এখন এবিজি করে দেখলাম পিএইচ আছে 7.24, অক্সিজেনও কম, পার্শাল কার্বন বেশি। তাহলে ট্রিটমেন্ট দেবো হচ্ছে আমরা কি? এক্সেলেন্ট। তাহলে আমরা নন ইনভেসিভ ভেন্টিলেশন দিব। তাহলে অ্যাকিউট এক্সামিনেশন অফ সিওপিডি এবং অ্যাজমা দুইটা ম্যানেজমেন্টই পরীক্ষায় খুব কমনলি আসে। কোশ্চেন শেষ। ঠিক আছে, তাহলে আজকে আমাদের কোশ্চেন এগুলাই, অলরেডি অনেক টাইম হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের কোশ্চেন নাই, অলরেডি অনেক কোশ্চেন অ্যান্সার হয়ে গেছে ভাই আর কি। ঠিক আছে, ভালো থাকুন সবাই তাহলে। নেক্সট ক্লাস আচ্ছা তো নেফ্রোটা কি আমরা ডিসকাস করছিলাম? আমি এটা মনে করতে পারতেছি না, যে নেফ্রো না থাকলে নেফ্রোটা করতে হবে, কারণ বড় সিস্টেম গুলা বেশি ইম্পর্টেন্ট। নেফ্রো কি ডিসকাস করা হয়েছিল, কারণ মনে আছে? আচ্ছা, আমরা তাহলে নেফ্রোটা করি, যেহেতু পরীক্ষায় নেফ্রো থেকে অনেকগুলো কোশ্চেন আসে। তাহলে আমরা 27-28 নেফ্রো করি। 29-30-এর জন্য আমাদের হচ্ছে ইমিউনোলজি আর পয়জনিং, আর হচ্ছে
বায়োস্ট্যাটিস্টিক্স আর জেনেটিক্স। বায়ো আর জেনেটিক্স একদিনে করা যাবে, বায়ো আর জেনেটিক্স খুব বেশি কোশ্চেন নাই। আর একদিন হচ্ছে ইমিউনোলজি আর পয়জনিং করা যাবে 2 দিন, তাহলে 27 28, আর ওইদিকে হচ্ছে 29 30। ইনশাল্লাহ এগুলো ডিসকাস করবো আশা করা যায়। তাহলে নেক্সট 2 দিন আমরা নেফ্রোটা দেখি আর কি। বড় সিস্টেম গুলো থেকে আসলে কোশ্চেন বেশি আসবে, ইউজুয়ালি দেখা যাচ্ছে অনেকগুলো কোশ্চেনই আসে আর কি, ছোট সাবজেক্ট গুলো থেকে এত বেশি কোশ্চেন আসে না। তাহলে নেফ্রো নেক্সট ইনশাল্লাহ আমরা কাল পরশু নেফ্রো করবো। কালকে যেহেতু ছুটি আছে, টাইম পাই, নেফ্রো সাথে জেনেটিক্স কিছু কোশ্চেন হয়তো ডিসকাস করতে পারি। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই।